চব্বিশের গণঅভ্যুত্থানটা দেখলেন, তাই এবার আসি যে এর পূর্বে যে গণঅভ্যুত্থান হয়েছিল, ৬৯ গণঅভ্যুত্থান, তা নিয়ে একটি উপন্যাস করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা মূলত আলোচনা করব আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলেকোঠা সেপাই। চিলেকোঠা সেপাই ৬৯ গণ অভ্যুত্থানের পর রচিত অন্যতম সেরা একটি উপন্যাস। তো চলুন শুরু করি আজকের এই গল্পটার বর্ণনা। শুরু হয় এই গল্পের প্রধান চরিত্র বা ওসমান গনি ওরফে রঞ্জু সম্পর্কে। দেশভাগের পরে মূলত যখন রঞ্জু ঢাকায় চলে আসে, তাকে ঢাকার ঘিঞ্জি এলাকায় একটা চিলেকোঠায় থাকতে হয়। নিম্নবিত্ত মানুষদের সাথেই তার থাকা হয় মূলত। কিন্তু ৬৯-এর অভ্যুত্থানের সময় যখন দেশে পরিস্থিতি গরম হতে শুরু করে এবং সে তখন দেখে বিভিন্ন মিছিল মিটিং এগুলোতে সে যখন দেখে সেইগুলোতে অংশগ্রহণ করে, কিন্তু কখনো সক্রিয় থাকে না। এবং এটা মূলত বাংলাদেশের তখনকার একটি সাধারণ মানুষকেই বোঝাচ্ছেন যে সে চার দেয়ালের ভেতর থাকে, তার এই চার দেয়ালের মতোই তার মনের বা সাহসিকতাটা ওই চার দেয়ালের ভেতরে গণ্ডিবদ্ধ থাকে। কিন্তু এই উপন্যাসটা মূলত এটা নিয়েই যে পরবর্তীতে এই সাধারণ মানুষটাই আস্তে আস্তে কি করে একটা অভ্যুত্থানের ভেতর অংশ হয়ে দাঁড়ায়, মানে এই সাধারণ মানুষগুলো মিলে মিলে কীভাবে অভ্যুত্থানটা গড়ে ওঠে, এটা নিয়ে মূলত উপন্যাসটা। আপনাদেরকে আরেকবার মনে করে দেই, 60-এর দশকের সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছিল ৬৯-এর গণ অভ্যুত্থান। এখানে যেমন ছাত্র সমাজ জড়িত ছিল, শিক্ষিত সমাজ জড়িত ছিল এবং নিম্নবিত্ত মানুষই এটাতে জড়িত ছিল। এই উপন্যাসে আর যে কটা ক্যারেক্টারের ভেতর আলোচনা হয়েছে তার ভেতর রয়েছে আলাউদ্দিন, যে মূলত এক নেতায় বিশ্বাসী, এবং আরেকজন রয়েছে যার নাম হলো আলতাফ, সে মূলত ভোটার রাইট এটা নিয়ে সে আগ্রহী, এবং আরেকজনের কথা আছে আনোয়ার, যিনি মূলত বামপন্থী রাজনীতির আগ্রহী, এবং শেষে একজনকে নিয়ে কথা বলেছে রিক্সাওয়ালা, উনি হলো হাড্ডি খিজির। তো আসি এখানে বিভিন্ন প্লটে প্লটে মহাকাব্যের মতো করে চরিত্রগুলোকে সাজানো হয়েছে। প্রথমে আসি এখানে মূলত যখন ওসমান গনি একটা সাধারণ মানুষ তাকে সেইগুলো দেখে, সেগুলো নিয়ে চিন্তা করে, কিন্তু সে কখনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সাহস জোগাতে পারে না, যার ফলে দেখা যায় যে সে বাকি মানুষজনকে দেখে অনুপ্রাণিত হয়, সে চেষ্টা করে যে তাদের মতো হওয়ার জন্য, কিন্তু সে কখনো অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে এটাতে অংশগ্রহণ করে না। এর মধ্যে দেখা যায় আনোয়ার যে বামপন্থী রাজনীতি, এখানে একটু আসি বামপন্থী ডানপন্থী রাজনীতি নিয়ে আমি একটু ক্লিয়ার করে দিই। মূলত প্রত্যেকটা রাজনীতিরই এই একটা স্পেকট্রামে যদি আমি ভাগ করি, যেখানে ডান সাইডে আছে ডানপন্থী এবং বাম সাইডে আছে বামপন্থী। ডানপন্থী মূলত সেসব রাজনীতিকে বলা হয় যেখানে একটু কনজারভেটিভ বা দৃষ্টিটা কিছুটা একটু রক্ষণাত্মক ধারণা করা হয়, যেমন যে আমরা যে পদ্ধতিতে আছি সেই পদ্ধতিতে আমরা এখানে খুব বেশি পরিবর্তন করবো না। এই ধরনের রাজনীতিটা মূলত ডানপন্থী রাজনীতি বলা হয়। বামপন্থী রাজনীতিকে বলা হয় উদারমনা রাজনীতি, যেখানে মূলত আমরা নতুন কিছুকে সানন্দে অভিনন্দন জানাই, এটা হলো মূলত বামপন্থী রাজনীতি। এই দুই ধরনের রাজনীতির ভেতরে বামপন্থী রাজনীতি মূলত যখন এই উপন্যাসটার সময় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ একটা বামপন্থী দল হিসেবে কাজ করছিল এবং ডানপন্থী দল হিসেবে কাজ করছিল তখনকার পাকিস্তানি সরকার, যারা তাদের ডিসিশনগুলো খুবই রক্ষণাত্মকভাবে নিচ্ছিল। এবং দেখা যায় আনোয়ার তার নিজ এলাকায় যে তার এলাকার জমিদার জোরদার এবং অন্যান্য মানুষের বিরুদ্ধে যখন সে আওয়াজ উঠায়, সে নিজেই কোনো রেসপন্স পায় না, যেটা এই উপন্যাসে একটা করুণ দৃষ্টান্ত স্থাপন করে। এবার ফিরে আসে আমাদের মূল নায়কে। দেখা যায় একটা পর্যায়ে এইরকম বিভিন্ন ধরনের উত্থান পতন দেখতে দেখতে এবং সেখানে যোগ দেওয়ার জন্য তার মানসিক যে সংঘর্ষ, তার একটা অংশ চায় যে এটাতে যোগ দিতে এবং আরেকটা অংশ চায় যে না, এখান থেকে বিরত থাকতে, যেটা মূলত তার নিরাপদ সত্তা। এই সংঘর্ষে একসময় তাকে মানসিকভাবে কিছুটা দুর্বল করে ফেলে। মানুষজন তাকে পাগল বা মানসিকভাবে বিপদগ্রস্ত বলে তাকে তার ঘরে আটকে রাখে, যেখান থেকে তার বের হওয়ার কামনা জেগে ওঠে। মূলত এখানে একটা মানুষকে না, এখানে মূলত দেখানো হয়েছে বাঙালি জাতিসত্তাকে, যে তারা এই বদ্ধ ঘর থেকে, বদ্ধ অবস্থা থেকে ফিরে যেতে চায়, তারা এখান থেকে বের হতে চায়। এই জিনিসটা এই উপন্যাসে এই অংশে দেখানো হয়েছে। এবং পরবর্তীতে দেখা যায় যে যখন হাড্ডি খিজির তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন এরপরে সে আর বাসায় থাকতে পারে না, সে তখন এই তার চিলেকোঠা থেকে বেরিয়ে সে তখন মিছিলের অংশ নেয়। মূলত এই যে উপন্যাসের এই তার মিছিলে অংশ নেওয়াটা, এটা মূলত একটা মানুষের একক মিছিলে অংশ নেওয়াটাকে বুঝায়নি। হাজার হাজার বাঙালি বা সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয়, যারা চায় না সামনাসামনি কোনো আন্দোলন বা
কোনো প্রকার বাধা দেওয়ার জন্য আগিয়ে যেতে, যেটা আমাদের সাধারণ একটা মানসিকতা। এই মানসিকতাটা পরিবর্তন হয়ে এই যে কেন মানুষজন এভাবে আগিয়ে গেল, এই 69 গণঅভ্যুত্থানটা কীভাবে সৃষ্টি হলো, সেটাই মূলত এখানে ঔপন্যাসিক তুলে ধরেছেন। তার স্বতন্ত্র বাচনভঙ্গি এবং তার রচনা মহাকাব্যের মতো ছোট ছোট গল্পগুলোকে সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে এই পুরো উপন্যাসটা গড়ে তোলে। বলা যায় এটাও 69 গণঅভ্যুত্থানের উপর রচিত অন্যতম সেরা একটা উপন্যাস। আশা করি আপনাদের সকলের এই উপন্যাসের স্টোরিটা ভালো লেগেছে। গ্রন্থ সমালোচনা এরকম অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটা টিপে রাখুন, কারণ আমাদের পরবর্তীতে আরও এরকম অনেকগুলো ভিডিও আপলোড হবে, সেগুলো যেন আপনি মিস না করেন। যদি আমাদের এই চ্যানেলের এগুলো ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে আপনার কোন গ্রন্থের সমালোচনা চান। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনগেজদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।